দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন খেয়াল রাখবে যেন কোনো সাউন্ড হবে না। সাউন্ড করে কে এখানে? পাও পরে এটা কে? ডাকাতের যদি একটু লজ্জা থাকে তাহলে আর জীবনে আসবে না কারোর বাড়িতে ডাকাতি করতে। ধুরু, ডাকাতের আবার লজ্জা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার। হাসু আপা, আপনি আজ কোথায়? আজকে কিন্তু ডাকাত সমাজ নিরাপদ না, তাদের ব্যবস্থা আপনি ছাড়া কেউ করতে পারবে না। ট্রাফিক পুলিশ যদি এমন সুন্দর হয় তাহলে আমি রিক্সা চালাতে রাজি আছি, তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করলে আমার কোনো দোষ নাই ভাই। এই ভিডিওটাই বলে দেয় তাদের প্রতি মানুষের কি পরিমাণ ঘৃণা জমেছে, তাই ভাই সাবধানে থাকিস। কি নিয়ে আসছেন? সরকার যে কারণে পতন হয়েছে, তো এই কারণে আর কি বন্ধু বান্ধব মানে এগে পার্টি করবে, তো এটা বলতেছে পার্টি করবে দেখে বলতেছে। তো এগুলো আমি মোহাম্মদ তো থাকতাম, আগে জানতাম যে এগুলো এখানে ইটি হয়, তো আমি আর কি ওনাদের বলছি যে ভাইয়া যে আমার তো একটু লাগবে, আমি একটু পার্টি করবো, তো বোধহয় কয়টা লাগবে? 10টা লাগবে। তো বলছে ঠিক আছে, তো আমি ওনারা বলছে তাহলে এসে নিয়ে যায়, তো তার কারণে আমি আসছিলাম নেওয়ার জন্য যে বন্ধু বান্ধব পার্টি করবো। দেশ স্বাধীন কইরাই পার্টি, বা সেই তো বন্ধু, তুই কি কোনোদিন ভালো হবি না? বন্ধু আমার জায়গা মতো কট খেয়ে গেছে। এই তোমার পুলিশ না যে টাকা দিয়ে ছেড়ে দিবে, এটা আর্মি, তোমার পিছন দিয়ে 10 বোতল মদ দিবে না, এবার জ্বালা বুঝছো তখন। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি, আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? রাজনীতি ছাড়া আবার কথা হয় না। রুমিনাপা, আপনার বিয়ের দাওয়াতের জন্য অপেক্ষায় আছি। এবার রাজনীতি তো শেষ, এবার আর অপেক্ষা করেন না, নয়তো আবার হারুনের ছোট কলা আলাদা পাবানে। রাজনীতি আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সবাই একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার? আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? ও মাই গড, কি প্রশ্ন ভাই! তবে সাগরের 3 নম্বরে বাঁচার মতো বিএনপি নাচছে, কিন্তু কেন ভাই? আমার এই প্রশ্নই মাথায় আসে না। মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আচ্ছা, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল। ঠিক আছে, এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। বাংলাদেশে কেউ ক্ষুদ্র ঋণ নিয়ে বড়লোক হইতে পারে না, চুরি করে হইতে পারে, বুঝছেন? শোনো মামা, এসব ঠাপাঠাপি কমাও, বুঝছো মামা? ঠাপাঠাপি। ডাক্তার ইউনূস ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খায়, আর আপনি ব্যাংকে টাকা রেখে জুস খান, তাই না? এখানে তেমন কিছু না, চাঁদা তুলতে গেছিল, ছাত্র পোলাপান ধইরা সম্মান করতেছে, বিষয়টা সেই না? 1000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে, সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছে, তারপর উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা। মানে পালানোর অনেক চেষ্টা করছি, বাট পালাতে দেয়নি, আমরা পালাতে দিচ্ছি না। আসলে এটা কিভাবে আমাদেরকে দেখাবেন এখানে আসলে কি আছে? আমরা একটু দেখান, একটু আমরা ফার্স্টে ওখানে দাঁড়াইছিলাম, তারপর ওনাকে বলেছি গাড়িটা খোলেন, উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে। আমরা বলেছি তারপর আমাদেরকে একটু দেখান, ওষুধ যেহেতু দেখান, উনি বলতেছে খোলবেন না, দাঁড়ানো বলতেছে, আমরা বলতেছি তারপর দেখবো। তারপর যখন জোর করেছি সবাই মিলে আমরা টিম আসছি। 30,000 কোটি টাকা, ভাবা যায় ভাই? সবাই এখন বিপদে, না পারছে চুরি করতে, না পারছে চুরির টাকা ভালোভাবে খাইতে, সব দিকেই বিপদ এখন। ছেলেপেলেরা যা করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। ট্রাফিক কন্ট্রোল, এগুলো তো আমাদের স্টুডেন্টদেরই করতে হবে।
আমরা আছি আল্লাহর রহমতে। স্যালুট ভাই, তোমরা আমরা সবাই মিলে চলো নতুন বাংলাদেশ তৈরি করি, যেটা আমাদের ইতিহাসের সেরা দেশ হবে। ছিলাম থাকবো সাথে, চলো যাইবো চলো বাংলাদেশ, বাংলাদেশের গর্বিত সন্তানেরা চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। আমাদের দেশের মানুষ তার নিজের বেডটাই পরিষ্কার করে রাখে না, সেখানে কত যত্ন করে রাস্তা পরিষ্কার করতেছে ভাবতেই অবাক লাগে। শেখ হাসিনা পালিয়ে না গেলে এই দেশ পরিষ্কার করতে 100 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হতো। কি বলো সবাই, আমার সাথে কি একমত? ছাত্র আন্দোলন নয় এটা, স্বাধীনতা আন্দোলন নয় এটা, বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও বাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এ সমস্ত কিছু নয়, হক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো, ওই দৌড় দিয়ে তো বাংলাদেশে চলে আসবে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে। এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে। কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে। এই বুকা চন্দ্ররে কেউ দয়া করে বাংলাদেশে আন, তারপর আমি দেখছি ওর বিসি কত বড় হয়েছে। বাংলাদেশের দালালি আর কতদিন করবি ভাই? আমি তোমাকে বোঝাই বলা কথা আজ বলে দিতে চাই। আর্মি ছিল আমার ইমোশন, সেখানে এই ইমোশন আবার আমাদের পাশে দাঁড়িয়ে দেশটাকে খুব সহজেই স্বৈরাচার মুক্ত করে দিল। তাদের প্রতি ভালোবাসা হাজার হাজার লাখ লাখ গুণ বেড়ে গেছে। এটাই ভালোবাসা সেনাবাহিনীর প্রতি, তাদেরকে স্যালুট করলেও ভালোবাসা কম হয়ে যাবে। লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আজকের পর থেকে পুরো বাসে সিট সংখ্যা বাড়তি, যাত্রী উঠবে না। যদি উঠে যাত্রী ভাইদেরকে আহ্বান করছি ব্যবস্থা নেবেন। যদি কোনো হেল্পার বাড়তি ভাড়া দাবি করে কানের নিচে এটা সিন্ডিকেট দিয়ে রাখে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এখন থেকে উল্টা পাল্টা কিছু করলে কানের নিচে একটা দিয়ে দিবেন, তারপরে আমাদেরকে ডাক দিবেন, দেখে নিব। যখন আসছিল স্যার সবার আগে আমাদের স্টুডেন্টের খবর নিল। আইসা উনি আমাদের দেখে খুবই দুঃখ প্রকাশ করছে যে এই একটা মানুষ কীভাবে এত নির্দয় হলে এরকমভাবে স্টুডেন্টের উপরে গুলি চালাতে পারে। আসলে উনি কি বলবে, আসলে আমরা তো ওনার কষ্ট দেখে আমরাও খুব মর্মাহিত যে এই ব্যাপারটা নিয়ে স্টুডেন্টের উপরে অনেক। আর স্যার তো বলছে যে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে যদি কোনো অবহেলা হয় বা কোনো প্রকার ছাত্রদের কোনো যদি হেনস্থা করা হয় বা কোনো বিলম্ব করা হয়, তাহলে এটা উনি কোনো ক্ষমা করবেন, মানে নির্দয়ভাবে দেখবে না। উনি সব কিছু সুস্থভাবে সুন্দরভাবে করতে বলছে। আর এখানে যা আছে, যা ট্রিটমেন্টে খরচ হবে, যা কিছু যাবে সব ফ্রিতে সরকার বহন করবে। আর যারা ছাত্ররা আহত হয়েছে, যারা আপনার ব্যথা পাইছে বা অনেক ইনজুর্ড হয়েছে, তাদেরকে উনি একটা সরকার গঠন করে এটা দেখবে। সো স্যার এটাই বললো, ওনার কান্নার পর্যায়ে আইসা পড়ছে। উনি একজন ভালো মানুষ, যে ওনার পরিচয় এটাই। একটা ভালো মানুষ, মন মানসিকতার লোক দেখলে বোঝা যায় এরকমই, যে উনি কীরকম রকমের লোক সেটা দেখলে বোঝা যায় যে উনি কত ভালো মন মানুষের লোক। আসলে ভালো লোক চেনার জন্য আমরা বাঙালিরা তো ঠিক মতো চিনি না, স্যারকে দেখে অনেক কিছু শিখার আছে আমাদের। আমাদের দেশে এমন ডায়মন্ড আছে শেখ হাসিনা আমাদের জানতেই দেয়নি, সব ভারতের জিনিস দিয়ে ভরাই রাখছে। দেখা যাক এবার আমাদের ডায়মন্ডটা কত কাজে লাগাতে পারি। আল্লাহ যখন খুশি হন তখন বৃষ্টি দেন, আশা করি নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করতেছে। দিতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে রক্ত, আমি মানুষের রক্ত। আসলে কে কাকে চুবাইলো দেখ শেখ হাসিনা, আমরা এখন আর তোমার চুদি না।
আহা এ যেন পুরো ঢাকা শহরটাই নতুন রূপে ঘুরতে যাচ্ছে, তাই না? এমন ট্রাফিক লাইন আমরা সারা জীবন সিনেমাতে হয়তো দেখেছি, নয়তো দেশের কোনো বাইরের ট্রাফিক পোস্টে দেখেছি। এখন শুধু আমাদের বাংলাদেশে। আসলে ভাবা যায় এমনটা আমাদের বাংলাদেশে হবে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে, বুবু আমার কি শিখাইছে, এবার সব পাল্টাই যাইব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।